আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তাফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে 6 জেলায় 10 জন নিহত ও 1.5 লাখ বাড়িঘর বিধ্বস্ত, বিদ্যুৎহীন বিস্তীর্ণ অঞ্চল। টানা বর্ষণে জলাবদ্ধ রাজধানীর অনেক এলাকা, ঝড়ে বিভিন্ন স্থানে উপড়ে পড়েছে গাছ। রাফায় ভয়াবহ ইসরায়েলি হামলায় তাঁবুতে আশ্রয় নেওয়া 45 ফিলিস্তিনি নিহত, তাণ্ডব থামানো প্রয়োজন বলছেন জাতিসংঘের মহাসচিব। এবং চলতি অর্থ বছরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে 1 লাখ কোটি টাকা কম, করের আওতা বাড়াতে না পারাকে কারণ বলছেন অর্থনীতিবিদরা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম যাচ্ছে বিস্তারিত সংবাদে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে 6 জেলায় 10 জন নিহত হয়েছে। উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 37,58,000 মানুষ। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে 1.5 লাখ বাড়িঘর, বিদ্যুৎ বিচ্ছিন্ন দেশের বিস্তীর্ণ এলাকা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রিমাল বিদায় নিলেও ক্ষয়ক্ষতির ছাপ রেখে গেছে দেশের বিস্তীর্ণ এলাকায়, যার প্রভাবে মঙ্গলবারও দেশ জুড়ে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি থাকবে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রাণহানি ছাড়াও দেশের 19 জেলায় ফসল, বাড়িঘর ও গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে। 35,000 বাড়ি সম্পূর্ণভাবে এবং 1,14,000 বাড়ি আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানান, এবার অন্যান্য দুর্যোগের তুলনায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা 160টি এবং ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা 914টি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,096 জন। প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্তদের জন্য 6,85,00,000 টাকা দিয়েছে সরকার। যারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাহায্য দিতে পরিকল্পনা নেওয়া হচ্ছে। আমরা তো সব মন্ত্রণালয় মিলিয়ে জন্য কাজ করতেছি। এখানে আমার মন্ত্রণালয় কাজ করবে, এখানে মাননীয় প্রধানমন্ত্রী ওইখানে অফিস থেকে ঘর বাড়ি করার খামার বাড়ি আছে। এটা আমরা সমন্বিতভাবে এটা নিয়ে আমরা কাজ করতেছি। এটা আমরা তো অবশ্যই এই ক্ষয়ক্ষতি নিয়েও আমরা সব মন্ত্রণালয়ে এটা বসবো যে কীভাবে এই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষকে কিভাবে আমরা সমন্বিতভাবে অ্যাড্রেস করতে পারি, এই কাজটা আমরা যৌথভাবে আমরা ব্যবস্থা নিই। ঘূর্ণিঝড়ের কারণে অন্তত 1,32,000 গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাতেও রাজধানীতে ভারী বর্ষণ হয়েছে, সেই সাথে ছিল দমকা হাওয়া। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা, ঝড়ে বিভিন্ন স্থানে উপড়ে পড়েছে গাছপালা। ওবায়দুল রশিদের রিপোর্ট। সোমবার সারাদিনই রাজধানীতে ছিল দমকা হাওয়া আর বৃষ্টি। ভারী বর্ষণে বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী। দিনের মতোই রাতভর ছিল বৃষ্টি, সেই সাথে দমকা হাওয়া। বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে অনেক এলাকা, বিভিন্ন স্থানে উপড়ে পড়ে গাছপালা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাতে রাজধানীর সড়কগুলোতে যানবাহন চলাচল ছিল তুলনামূলক কম। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। রাফায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। তাঁবু দিয়ে তৈরি একটি আশ্রয় শিবিরে বিমান হামলায় কমপক্ষে 45 জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক ব্যক্তি। নিরীহ মানুষের মৃত্যুতে আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে ওই ঘটনাকে মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া রাফার আল হাসাসিন এলাকায় আরেকটি হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। ইসরায়েলের ভয়াবহ হামলার কারণে বন্ধ হয়ে গেছে রাফায় কুয়েতি হাসপাতাল। এ কারণে আহতদের চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, গাজায় কোনো নিরাপদ জায়গা নেই, এই তাণ্ডব থামানো প্রয়োজন। বিদ্রোহী কবির জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গের আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে একক সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। নজরুলের জন্মস্থান চুরুলিয়ায় ফেরদৌস আরার গানের সাক্ষী থাকল ভারত বাংলাদেশের অগণিত নজরুল প্রেমী। শাহ ইমি হোসেনের রিপোর্টে বিস্তারিত। আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বাংলাদেশ থেকে আগত নজরুল সঙ্গীতের নজরুল কুইন ফেরদৌস আরা অংশ নেন ১২৫তম নজরুল জয়ন্তীতে। পশ্চিম বর্ধমান আসানসোলের চুরুলিয়ায় কাজী নজরুল ইসলামের জন্মস্থানে এই মেলার আয়োজন করা হয়। মনোমুগ্ধকর গান, দর্শকের একের পর এক গানের অনুরোধে শিল্পী অভিভূত দর্শক নজরুলের গানের প্রতি ভালোবাসা দেখে নজরুলকে নিয়ে এত বড় মেলা আমি এর আগে আর আসতে পারিনি। অনেকবার হয়েছে, তবে এবার ছিল অনেক অসাধারণ। সেই মেলাতে এতক্ষণ গান গিয়েছে এবং শুধু গান নয়, সেই সাথে যে শ্রোতা মেলা বসেছিল, এটা দেখার মতো। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে চুরুলিয়াবাসীকে নজরুল কুইন ফেরদৌস আরা প্রমাণ করে দিলেন বাংলা ভাষাভাষীর কাছে নজরুলের গানের ভান্ডার কত অপরিসীম। নজরুল সকল বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন তার কীর্তির মধ্য দিয়ে। কাজী নজরুল ইসলামের গানের ভান্ডার কত অপরিসীম। কাজী নজরুল ইসলাম বেঁচে থাকবেন বাংলা ভাষাভাষীদের কাছে আজীবন তার কীর্তির মধ্য দিয়ে। পশ্চিম বর্ধমানের চুরুলিয়া থেকে শাহ এমি হোসেন, চ্যানেল আই, ভারত। চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের মা শামীম পারভিন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রাতে রাজধানীর বনানীর বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকাহত চ্যানেল আই পরিবার। আজ বাদ জোহর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। ওবায়দুল রশিদের রিপোর্ট। ১৯৪৭ সালের ১ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের মা শামীম পারভিন। তার স্বামী একেএম খলিলুর রহমান ছিলেন ঢাকা বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শামীম পারভিন। সোমবার রাতে মৃত্যু হয় তার। তিনি ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অনেক অসুখ থাকলেও ডিপার্চারটা খুবই শান্তিপূর্ণ হয়েছে আমি বলবো, এবং এটা আমরা সবাই চেয়েছিলাম, দোয়াটাও সেরকমই করছিলাম, কারণ ডক্টররা অনেক আগেই বলেছিলেন যে ওনার সময় খুব কম। মঙ্গলবার বাদ জোহর আজাদ মসজিদে, গুলশান আজাদ মসজিদ ওনার জানাজা হবে, এবং তারপরে আজিমপুর কবরস্থানে ওনার জন্য নির্ধারিত কবর আছে। আমার বাবা যেখানে শায়িত আছেন, আমার বোন, আমার মেয়ে, সেখানে আমার কবর হবে। শামীম পারভিনের বিদেহী আত্মার শান্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সন্তানেরা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে প্রাক বাজেট 2024-2025। রাজস্ব আয়ে বড় ঘাটতি নিয়ে অর্থবছর শেষ করতে যাচ্ছে সরকার। চলতি অর্থবছরের বাজেট সংশোধন করে 4,10,000 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা করা হলেও প্রায় 1 লাখ কোটি টাকা কম আদায় হতে যাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, করের আওতা বাড়াতে না পারা, অযৌক্তিক লক্ষ্যমাত্রা ও পাচার হওয়া অর্থ আদায়ে ব্যর্থতায় এই ঘাটতি। মাসরুর শাকিলের রিপোর্ট। চলতি অর্থবছরে 7,61,785 কোটি টাকার বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 5 লাখ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আয় 4,30,000 কোটি টাকা লক্ষ্যমাত্রা থাকলেও পরে সংশোধন করে 4,10,000 কোটি টাকা করা হয়। কিন্তু চলতি মার্চ পর্যন্ত রাজস্ব আয় হয়েছে মাত্র 2,60,000 কোটি টাকা, যা গত অর্থ বছরের চেয়ে প্রবৃদ্ধিতে মাত্র 15% কিছু বেশি। আগামী বাজেট সংকোচনশীল নীতিতে করা হবে বলা হলেও রাজস্ব আয়ের সম্ভাব্য লক্ষ্যমাত্রা হতে যাচ্ছে প্রায় 5 লাখ কোটি টাকা।
অর্থসংস্থানে এবারও বড় ভরসা দেশি ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ গ্রহণ। ব্যয়টা ঠিক যতটা হারে বেড়েছে আয়টা ততটা হারে বাড়েনি, এবং এই বাড়ানোর জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সেগুলো নেওয়া হয়নি। অর্থনীতিরও তো একটা সীমাবদ্ধতা রয়েছে, অর্থনীতি নিজেই সুস্থ না, মানুষের ক্রয় ক্ষমতা ঠিক নাই, তাহলে ভ্যাট হচ্ছে কি করে? আমদানি স্কুইজ করে দিচ্ছি, তাহলে আমদানি শুল্ক কই? ম্যাক্সিমাম লোক কর দিচ্ছে না, টাকা পাচার হয়ে যাচ্ছে। ওই টাকাটা পাচার না হয়ে এখানে থাকলে তো, এখানে রোল করলে তো একটা কিছু হতো। সরকার যদি বেশি করে ঋণ নিয়ে নেয় তাহলে কিন্তু এটা ব্যক্তি খাতের ঋণের উপরে একটা চাহিদার উপরে চাপ পড়ে, এবং যদি ব্যক্তি খাত বিনিয়োগ না করতে পারে তাহলে কি হবে? তাহলে তো আপনার কর্মসংস্থান সৃষ্টি হবে না, মানুষের হাতে আয় আসবে না, অর্থনৈতিক যে একটা চাঞ্চল্য সেটা আসবে না। তো সামগ্রিকভাবে সেটা অর্থনীতির সামগ্রিক কল্যাণের উপরই একটা প্রভাব পড়ে। বাজেটে অর্থসংস্থানের জোর আলোচনায় দেশি উৎপাদনশীল ও বিকাশমান খাত থেকে কর সুবিধা বাতিল। অর্থনীতিবিদদের পরামর্শ, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ির সুবিধার মতো অপ্রয়োজনীয় ও দীর্ঘদিন ধরে সুবিধাপ্রাপ্ত খাত থেকে কর অব্যাহতির সুবিধা বাতিল করা। তো সাধারণ মানুষ তো এই 100, 200, 300, 400% পর্যন্ত কর দিয়ে কিন্তু গাড়িগুলো আনছে, আর জনপ্রতিনিধিরা যেখানে দৃষ্টান্ত স্থাপন করবে তাদেরকে এই যে এত পরিমাণ শুল্কটা ছাড় দিয়ে নেওয়া হচ্ছে, এটাও তো একটা আমাদের সম্পদের উপর একটা টান পড়ছে। তো সুতরাং সেটাও কিন্তু ন্যায্যতার দৃষ্টিভঙ্গি থেকেই দেখতে হবে। যখন টানাটানি পড়ে গেল যে আমার অধিক কর লাগবে, তখন আমি আমার ওই যেটা দায়িত্ব ছিল, ফ্লাওয়ারিশিংয়ের যে দায়িত্ব ছিল, সেখান থেকে তো আমি ফেরত আসলাম। আমার তো ইন্ডাস্ট্রি তাইলে আর হবে না, প্রাইভেট সেক্টরে ভালোভাবে গড়ে উঠবে না। দুই দিকেই কথা আছে, কেউ কেউ হয়তো নিয়ে ওটা মিস ইউজ করেছে, তাই আমি বন্ধ করতেছি, সেটা একটা জিনিস, কিন্তু সব লোক তো খারাপ না। অর্থনীতিবিদদের পর্যবেক্ষণ, সরকার বাজেটে অর্থসংস্থানের ঋণের জন্য ভঙ্গুর ব্যাংক ব্যবস্থার উপর অতি নির্ভরশীল হলে বিকাশমান উৎপাদনশীল খাতে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থ সংকট হতে পারে। বছর বছর ব্যয় বাড়িয়ে বাজেটের আকার বড় হলেও সে অনুযায়ী বাড়েনি রাজস্ব আয়, ফলে সরকারের দায় বাড়ছে। মূল্যস্ফীতির চাপে একইভাবে সাধারণ মানুষের আয় কমছে কিন্তু ব্যয় বাড়ছে। তাই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার মধ্য দিয়ে নতুন বছরের বাজেট প্রণয়ন এবং সেটি বছর জুড়ে যথাযথভাবে বাস্তবায়নই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে, এবং বিরতির পর থাকছে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জার্সি। দর্শক, ফিরে এলাম বিরতির পর। এবারে কৃষি সংবাদ। মেহেরপুর পুলিশ লাইন আঙ্গিনায় পরিত্যক্ত জায়গায় চাষ করা হয়েছে বিষমুক্ত প্রায় 20 রকমের শাকসবজি। পরিত্যক্ত জায়গায় এমন সবজি বাগান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন মেহেরপুরে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আহসান খান। মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তফার রিপোর্ট। চ্যানেল আইয়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আঙ্গিনা কৃষির প্রতিবেদন দেখে উদ্বুদ্ধ হয়ে পুলিশ লাইনের প্রায় 3 বিঘা পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে প্রায় 20 রকমের সবজির ক্ষেত তৈরি করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আহসান খান। পরিত্যক্ত এই জায়গায় এমন সবজি বাগান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। দিন দিন তো আমরা যেভাবে জমি হারাচ্ছি, আমাদের কৃষি জমি কমে যাচ্ছে, বিভিন্ন মিলস ফ্যাক্টরি, বসতবাড়ি তৈরি হচ্ছে, আমাদের কৃষি জমির উপর একটা চাপ তৈরি হচ্ছে, আমাদের খাদ্যের উপর চাপ তৈরি হচ্ছে। সেখান থেকে আমি চিন্তা করলাম যে যদি আমরা এই সরকারি অফিসগুলোতে পতিত জমিগুলোকে আমরা কৃষি জমিতে রূপান্তর করতে পারি, তাহলে আমরা একটা কৃষি অর্থনীতিতে, সামগ্রিক অর্থনীতিতে আমরা একটা বড় অবদান রাখতে পারবো। তো মূলত সেখান থেকেই করা, এবং আমি আমার সহকর্মীদের সাথে এ ব্যাপারে পরামর্শ করলে তারা সবাই এগিয়ে আসে, এবং এখন আমরা বেশ ভালো আমাদের মেসের, আমরা নিজেদের সবজিতে আমরা নিজেরাই সবজি উৎপাদন করে আমাদের যে চাহিদা সবজির এবং ফলমূলের, সেটা আমরা অনেকাংশে পূরণ করতে পারছি। সার, বীজ সহ বিভিন্ন সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। প্রত্যেকটা অফিস এই ধরনের পতিত যে জমিগুলো আছে সেই জমিগুলোতে যেন এইভাবে বাগান করতে, শুধু অফিসগুলো না, আমরা বসতবাড়ির আঙিনাতেও যে কৃষি বিভাগ থেকে যে বীজ এবং সার দিয়ে থাকে সেগুলো যদি বাস্তবায়ন করা হয়, তাহলে আমাদের মনে হয় একটা পরিবার এবং একটা অফিসের লোকজনের পুষ্টির চাহিদা মেটাবে এবং অনেকগুলো সবজি পাবে, তা আর্থিকভাবে লাভবান হবে। বিভিন্ন সরকারি অফিসের পতিত জমিগুলো যদি কৃষি জমিতে রূপান্তর করা যায়, তাহলে কৃষি অর্থনীতিতে
বড় অবদান রাখা সম্ভব বলে মনে করছেন এই পুলিশ কর্মকর্তা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নেত্রকোনার ঐতিহ্যবাহী রাজধলা বিল স্বচ্ছ পানি ও মনোরম পরিবেশের কারণে সারা বছরই দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে বিল। হুমকির মুখে থাকা দেশীয় প্রজাতির মাছের প্রজননেও ভূমিকা রাখছে রাজধলা বিল। সবুজ সতেজ গাছপালার সুশীতল ছায়ায় ঘেরা বিলটি পর্যটনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গতি এনেছে। জাহিদ হাসানের তথ্য ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। নেত্রকোনা জেলা শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে পূর্বধলা উপজেলার 150 একর আয়তনের নান্দনিক ও ঐতিহ্যবাহী রাজধলা বিল। জনশ্রুতি আছে ঘাগড়া জমিদারদের একাংশ স্থানান্তরিত হয়ে তৎকালীন ধলা বিলের দক্ষিণ পূর্ব দিকে বসতি স্থাপন করেন। ধলাই নদীর সাথে সংযোগ রয়েছে এই বিলের। আর অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে গরমের কারণে কিন্তু গাছপালা শুকিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বিলে এরকম নেই। প্রকৃতির জন্য সুন্দরভাবে আরো সুন্দরভাবে সেজে উঠছি। অনেক মাছ উৎপাদন করব এবং এই মাছ আমরা এই এলাকার মানুষই আমাদের কাছ থেকে খরিদ করে কিনে খাবে এবং খুব সুস্বাদু মাছ হবে। এই প্রাকৃতিক পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে তার আশেপাশের অঞ্চলটা একটা সুন্দর নান্দনিকতা এসছে। নীল আকাশের ছায়ায় বিলের স্বচ্ছ পানির নির্মল ঢেউ সৌন্দর্য পিয়াসী মানুষকে খুব সহজেই আকৃষ্ট করে। ধারপড়ে বিলের পাড়ে সময় দেওয়া একটা বিনোদনের জন্য যেমন সহায়ক, নিজের স্বস্তিদায়ক একটা পরিবেশ রক্ষার জন্য সহায়ক। মানসিক একটা শক্তি পাওয়া যায় আর কি ওই জায়গায় আসলে। অনেক জেলে আছে, তাদের জীবিকা নির্বাহ এই রাজধলা বিল কেন্দ্রিক। শুধু সৌন্দর্যই নয়, দেশীয় মাছের প্রজননের অভয়াশ্রম রাজধলা বিল। রাজধলাতে যে সমস্ত জলজ আগাছা আছে এগুলো কিন্তু আমাদের যে মাছ আছে মাছগুলো এগুলো গ্রহণ করে থাকে, যার ফলে এই সমস্ত মাছ খুব দ্রুত বাড়ে এবং বেশ বড় হয়। মাছগুলো যাতে এখন অবাধে বিচার করতে পারে এবং ডিম ছাড়তে পারে সেই সুযোগ করে দিতে হবে। বাঙালির মাছ ভাতের চাহিদা পূরণের পাশাপাশি পর্যটনের এক অপার সম্ভাবনার এই বিল রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান সচেতন মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।